শুরু করছি। ওকে, দেখো, আমরা আজকে যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। পদার্থ পদার্থ কি, এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। তোমরা এখন খুবই ছোট, তোমাদেরকে একদম বিস্তারিত বলে বলে বোঝাইতে হবে। ওকে, আচ্ছা। দেখো, পদার্থ পদার্থ কি, আশা করি বা জানো পদার্থ কি কি হইতে পারে। বলো, পদার্থ কয় রকম হইতে পারে? পদার্থ হইতে পারে তিন রকমের। পদার্থ আহ, তিন রকমের হইতে পারে। কি কি? কঠিন, তরল, মানে এটা পদার্থের অবস্থা। মূলত পদার্থের অবস্থা হচ্ছে মূলত চার ধরনের। আমরা বলি আপাতত তিন রকমের পরে কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয়। হ্যাঁ, একটা পদার্থের তিনটা অবস্থা। আরেকটা হচ্ছে প্লাজমা অবস্থা, এটা আমরা পড়বো। প্লাজমা অবস্থা এটা দ্বিতীয় অধ্যায়ের পড়া, তো ওই জন্য। আচ্ছা, তাহলে একটা পদার্থের তিনটা অবস্থা আমরা আপাতত পড়তেছি, প্লাজমাটা বাদ দাও। একটা পদার্থের তিনটা অবস্থা, তিন অবস্থা। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে বায়বীয়। খুব সংক্ষিপ্ত বা তোমাদের কাছে একটা দৃশ্যমান একটা উদাহরণ হচ্ছে এটা। বরফ দেখছো না? এই বরফটা হচ্ছে কেমন? এই বরফটা হচ্ছে কঠিন। বরফটা কঠিন। তরল, এই বরফটা যখন গলে যায় তখন সে লিকুইড ফর্ম করে, তখন সে তরলে পরিণত হয়। হ্যাঁ, পানি আমরা যেটাকে বলি। আর বায়বীয়, বায়বীয় মানে হচ্ছে গ্যাস। এই তরলটা যখন আমরা যখন রান্না করে তখন দেখো না চা দেয় যখন, ওই যে তখন তোমার যে তোমার এটাকে কি বলা হয়, পাতিল বা হাঁড়ি পাতিল থেকে যখন তোমার এই যে গ্যাস বেরোতে দেখো না, ভ্যাপ ভ্যাপ ভেপ, হ্যাঁ, ভ্যাপটা বেরোয় একটু একটু। আচ্ছা, তো কঠিন, তরল এবং বায়বীয়, হ্যাঁ, তিনটা অবস্থা আমরা আপাতত পড়তেছি। তো এই যে ভ্যাপ বা বায়বীয় অবস্থা যেটা বলো, বাষ্প, বাষ্প আর কি, বাষ্প, বাংলা হচ্ছে বাষ্প। তাহলে এই যে বরফ, তারপর হচ্ছে তরল বা পানি, তারপর বাষ্প, এটা হচ্ছে আমাদের পানির তিনটা অবস্থা। পানি, পানির সংকেত কি? এস টু ও। পানির সংকেত হচ্ছে এস টু ও, ঠিক আছে, এস টু ও। তো এই যে পদার্থের গঠন, এই পদার্থ বা পানি যে বললাম, এই পানিটা কি দিয়ে গঠিত? এই পানিটার গঠন কেমন? ঠিক আছে, এই পানিটার গঠন কেমন? তোমাদের হাতে বা তোমাদের হাতে এখন কলম থাকতে পারে, ওই কলমটার গঠন কেমন? তোমরা এখন মোবাইল স্ক্রিনের দিকে তাকায় আছো, ওই মোবাইল স্ক্রিনে যে পদার্থ, কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের গঠনটা কেমন, স্ট্রাকচার, এইটা আমরা এই অধ্যায়ে পড়বো, পদার্থের গঠন। ঠিক আছে, তো আমরা এই অধ্যায়ে কী কী পড়বো যদি একটা আবার আমরা দেখি, এই অধ্যায়ের শেষে আমরা কী কী জানবো বা আমরা কী কী পড়বো। মৌলের ইংরেজি এবং ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক লিখতে পারবো। মৌল, মৌল কি? মৌল হচ্ছে আমাদের আহ, যে দুই ধরনের মৌল আছে, একটা হচ্ছে তোমার মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ মানে যেই পদার্থগুলো ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ তুমি পাবা না। আমি আরেকবার একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করো এটা হচ্ছে স্বর্ণ, হ্যাঁ, এটা একটা স্বর্ণের ধলা। ওই স্বর্ণকে তুমি যদি ভাঙো, ওখানে স্বর্ণ ছাড়া আর কিচ্ছু পাবা না। স্বর্ণের যে মৌল বা প্রতীক, এটা হচ্ছে অরাম, হ্যাঁ, এ ইউ, অরাম। তো এই যে এটা হচ্ছে একটা তোমার মৌলিক পদার্থ। এরকম আমাদের বিজ্ঞানীরা এরকম টোটাল 118টা মৌলিক পদার্থ আবিষ্কার করছে পৃথিবীতে। টোটাল 118টা মৌলিক পদার্থ আবিষ্কার করছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বুরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, এভাবে। ঠিক আছে, টোটাল 118টা মৌলিক পদার্থ আবিষ্কার করছে। সো এই মৌলিক পদার্থ আমরা পর্যায় সারণীতে দেখব। পর্যায় সারণী অধ্যায় মূলত এগুলো বিস্তারিত পড়া আছে। আসলে মানে তোমাদের বইটা কেমনভাবে গোছানো হয়েছে, তোমার মনে করো যে তুমি ক্লাস 6-এ, 7-এ, 8-এ যখন বিজ্ঞান বিজ্ঞান যে বইটা আছে ওই বইটা কিছুটা কিছুটা আস্তে আস্তে পড়বা বা নলেজ থাকবে, তখন তোমার এখানে এসে পড়তে সুবিধা হবে। বাট আমরা ধরে নিচ্ছি যে তোমরা ক্লাস 8-7-এ কিছু পড়ো নাই, ওভাবে করে আমরা তোমাদেরকে প্রিপেয়ার করার প্রস্তুত মানে চেষ্টা করব। আচ্ছা, মূল কি? মূল তাহলে ওই যে মৌলিক পদার্থ যে তোমার যে বলা হয়েছে 118টা মূল, হ্যাঁ, 118টা যেগুলো মৌলিক পদার্থ, ওই পদার্থগুলোকে বাংলা তুমি অন্য কোনো পদার্থ পাবা না, এগুলো হচ্ছে মৌল। এই যে মৌল, এই মৌলের ইংরেজি এবং ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক। এই যে আমি বললাম অরাম, হ্যাঁ, অরাম, এই অরামটা কীভাবে আসছে? তারপর বলতেছি যে হাইড্রোজেন, হাইড্রোজেন,
এই হাইড্রোজেন, এই হাইড্রোজেনের প্রথম শব্দ হলো এইচ। এই এইচকে দিয়ে আমি বলবো এটার হাইড্রোজেনের সংকেত হলো এইচ, শুধু এইচ। তার মানে আমি এইচ বললেই বুঝতে হবে এটা হচ্ছে হাইড্রোজেন। এরপরে হচ্ছে হিলিয়াম, হ্যাঁ, হিলিয়াম। তা আমি যখন হিলিয়াম বলবো তখন এইচ ই, এইচ ই বলতে বোঝাবে এটা হলো হিলিয়াম। তারপর নাইট্রোজেন, এই যে NITRUZEN, নাইট্রোজেন, এন, এন দিয়ে বলতে হবে কি এটা নাইট্রোজেন, ঠিক আছে, এন দিয়ে বলতে হবে নাইট্রোজেন। অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেনকে আমরা কি দিয়ে প্রকাশ করবো, ও দিয়ে, ও দিয়ে, তাহলে বড় হাতের ও দিয়ে এটা অক্সিজেন। এই যে মৌল, এই মৌলের ইংরেজি এবং ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক আমরা পড়বো। আমি কিন্তু জাস্ট টপিকের নাম বলে যাচ্ছি, আমার দায়িত্ব এখানে পড়ানো না, জাস্ট তোমাদেরকে টপিকের নামগুলো বলা, তারপর একটু ধারণা দিচ্ছি। এরপর আসো, মৌলিক এবং স্থায়ী কণিকাগুলো বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবা। এই যে আমরা এখানে পড়ব কণিকা, এই যে এখানে তুমি বললো যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা কী দ্বারা গঠিত? কেউ কোনো কোয়েশ্চেন করবা? ওকে, তাহলে দেখো এই নাইট্রোজেনটা কী দ্বারা গঠিত, এই নাইট্রোজেনটা কী দ্বারা গঠিত এগুলো আমরা পড়বো। এই যে এখানে আমরা পাবো যে তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলা কণিকা, এই কণিকাগুলো নিয়ে আমরা পড়বো। এরপরে হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক আণবিক পারমাণবিক ভর, দেন আপেক্ষিক পারমাণবিক থেকে আপেক্ষিক আণবিক ভর কীভাবে বের করতে হয় সেটা, দেন পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কীভাবে হিসাব করতে হয়, তারপর হচ্ছে আইসোটোপ, এরপর হচ্ছে পরমাণুর গঠন, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল, হ্যাঁ, রাদারফোর্ড বোর পরমাণু মডেলের কোনটা বেশি গ্রহণযোগ্য, বিভিন্ন কক্ষপথে এবং কক্ষপথের বিভিন্ন শক্তি উপস্তরে পরমাণু ইলেকট্রন সমূহকে বিন্যাস করতে, বিন্যাস ইত্যাদি আমরা এতে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল যেটা পড়তেছি এটাই হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থ, এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস, খুব ভালো মতো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। দেখো মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড। তাহলে মৌলিক পদার্থ বলতে কি? তো আমরা জানি সোনা, রূপা, লোহা ইত্যাদি, তোমরা দেখেছো, লোহা দেখেছো না? লোহা, লোহা সংকেত কি? আয়রন, Fe, এটাকে কি বলা হয়? Fe। বিশুদ্ধ সোনাকে যতই ভাঙো না কেন সেখানে সোনা বা স্বর্ণ ছাড়া কিছুই পাবে না। রূপা বা লোহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তুমি একটা লোহা নিলা, ওই লোহাকে তুমি ভাঙতেছো ভাঙতেছো ভাঙতেছো, ওখানে আয়রন ছাড়া বা লোহা ছাড়া আর কিচ্ছু পাবে না। যেই পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলা হয়। আমি যেই লাইনগুলো দাগায় দিচ্ছি এগুলো গুরুত্বপূর্ণ, এবং এগুলো আমি আগামী ক্লাসে জিজ্ঞেস করব, তোমার কাছে এগুলো পড়ে আসা, ঠিক আছে? এখন আপাতত যেহেতু তোমাদের হাতে বই নাই, আমি কিছুটা স্যাক্রিফাইস করব, যদি কোয়েশ্চেন করে না পারো তবে যখন বই দিয়ে দিবে তখন আমি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। আমার ক্লাসের প্রথম 15 মিনিট শুধু কোয়েশ্চেনই করে যাবো, যে গত ক্লাসে যা পড়িয়েছি এগুলো কোয়েশ্চেন করব, যাতে তোমরা বাসায় পড়ো, ঠিক আছে? সো ভালো মতো করে খেয়াল করো, যেই পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলা হয়। যেমন লোহা, লোহাকে তুমি যদি ভাঙতে থাকো, লোহা ছাড়া আর কিছু পাবে না, এটা হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল। এরকম আরও কিছু মৌলের উদাহরণ হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি। তাহলে তোমাকে যদি বলা হয় যে মৌলের কয়েকটা উদাহরণ দাও, কি বলবা? এই যে নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন ইত্যাদি, ঠিক আছে? এখন পর্যন্ত টোটাল আবিষ্কৃত মৌল সংখ্যা কয়টা? 118টা। তাহলে এখন পর্যন্ত টোটাল আবিষ্কৃত মৌল কয়টা? 118টা, মনে রাখতে হবে। এখন পর্যন্ত টোটাল আবিষ্কৃত মৌল সংখ্যা 118টা। এগুলোর মধ্যে 98টা মূল প্রকৃতিতে পাওয়া যায়, 98টা প্রকৃতিতে পাওয়া যায়, বাকি মূলগুলো গবেষণাগারে তৈরি হয়। একদম কেয়ারফুলি মনে রাখো, এই কোয়েশ্চেনগুলো আমাদের মেডিকেলেও আসে, ওই যে বললাম মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ওখানেও কিন্তু আসে। প্রকৃতিতে মূল সংখ্যা কত? টোটাল আবিষ্কৃত মূল সংখ্যা কত? 118। প্রকৃতিতে পাওয়া যায় কয়টা? মানে হলো তোমার স্বাভাবিকভাবে গবেষণাগারে তৈরি করা ছাড়া স্বাভাবিকভাবে প্রকৃতিতে পাওয়া যায় 98টা। তাহলে আর বাকি যেগুলো আছে এগুলো আমরা গবেষণাগারে তৈরি করি, এগুলোকে কৃত্রিম মৌল বলা হয়, ঠিক আছে? আর আমাদের শরীরে মানে তোমার বডিতে টোটাল 26 ধরনের মৌল আছে। ক্যান ইউ ইমাজিন? তোমার বডিতে লোহা আছে, কিন্তু লোহা, আয়রন, ঠিক আছে? আমাদের দৈনিক একটা লোহার চাহিদাও আছে, দৈনিক একটা লোহার চাহিদাও আছে, মানে দৈনিক কতটুকু তুমি আয়রন খেতে হবে। তোমার ছেলেদের ক্ষেত্রে একটা চাহিদা মানে ডিমান্ড, মেয়েদেরকে একটা একটা ডিমান্ড, মেয়েদের ক্ষেত্রে একটু বেশি লাগে, মেয়েদের ক্ষেত্রে লোহার পরিমাণটা একটু বেশি লাগে। এবং তোমার এটা আমাদের অনেক ক্ষেত্রে তোমার সাপ্লিমেন্ট গ্রহণ করতে হয়, মানে মেয়েদের ক্ষেত্রে এটা তোমার খেতেও হবে অনেক সময়। আমাদের যখন প্রেগনেন্সি অবস্থা থাকে তখন কিন্তু আয়রনের ট্যাবলেট খেতে হয়। কেন? ওই যে যখন তোমার ফিটাস যখন থাকে তখন কিন্তু এই যে ডিমান্ডটা বেড়ে যায়, তখন আমাদের আয়রন কিন্তু খেতে হয় এক্সট্রা, বা লোহা, বা আমরা যেটাকে লোহা বলতেছি আর কি, আয়রনের ট্যাবলেট। সো আমাদের বডিতে কিন্তু 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌলই আছে, মৌল,
ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা বায়োলজিতে পড়বো। এগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ম্যাক্রো এলিমেন্ট, মাইক্রো এলিমেন্ট। ম্যাক্রো মানে যেগুলো একটু বেশি পরিমাণে লাগে, মাইক্রো মানে যেগুলো একটু কম পরিমাণে লাগে। ঠিক আছে? এগুলো আমাদের এখানে পড়া না, আমরা বায়োলজিতে পড়বো। তাহলে মনে রাখবা কী কী, এই জায়গাটাতে কী কী মনে রাখবা? মূল কাকে বলে বা মৌলিক পদার্থ কাকে বলে। যে পদার্থকে বানলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবা না, সেটা মৌলিক পদার্থ বা মূল। উদাহরণ কি? নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন ইত্যাদি। এবং কি কি মৌল আছে? 118টা মৌল আছে। এগুলোর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টা, বাকিগুলো কৃত্রিম মৌল 26টা তোমার বডিতে আছে। আমি যদি জিজ্ঞেস করি তোমার বডিতে কয়টা ভিন্ন ভিন্ন মৌল আছে, বলবা 26টা। শেষ। মৌলিক পদার্থ গেল, এখন আসে যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কি? মৌলিক পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থই পাওয়া যায়। এখন তুমি যদি পানি খেয়ে ভাঙো, রাসায়নিকভাবে বিশ্লেষণ করা যায় আর কি পানিকে, তাহলে তুমি দুটা মৌল পাবা, হাইড্রোজেন এবং অক্সিজেন। খেয়াল করো, পানির সংকেত হলো H2O। পানির সংকেত হচ্ছে কি? H2O। দুটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। H দ্বারা কি বোঝাচ্ছি? হাইড্রোজেন। ও দ্বারা কি বোঝাচ্ছি? অক্সিজেন। ভালো মতো মাথায় ঢুকায় ফেলো। H দ্বারা কি বোঝাচ্ছি? হাইড্রোজেন। ও দ্বারা কি বোঝাচ্ছি? অক্সিজেন। এই যে এখানে দুটা হাইড্রোজেন থাকবে, একটা অক্সিজেন থাকবে, দুটা হাইড্রোজেন থাকবে, একটা অক্সিজেন থাকবে। তাহলে এখানে আমাদের পানিকে যদি ভাঙা হয়, তুমি যদি পানিকে ভাঙো, তাহলে দেখো এখানে তুমি যদি পানিকে ভাঙো, এটা রাসায়নিক বিশ্লেষণ করে কী কী পাবা? এখান থেকে দুটা হাইড্রোজেন পাবা, একটা অক্সিজেন পাবা। কি পাবা? একটা অক্সিজেন। এই যে এটাই না, এই যে দুটা ভিন্ন মৌল হাইড্রোজেন পাবা আর একটা অক্সিজেন পাবা। আবার লেখার চক, মানে আমরা যেটা দিয়ে লিখি আর কি, এখন মনে হয় আমাদের স্কুলে তোমার এমনি মার্কার ইউজ করা হয়, আগে চক ইউজ করা হতো। ওখানে ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন। লেখার চকের সংকেত কি জানো? ক্যালসিয়াম কার্বনেট। লেখার চকের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বন, CaCO3। এটাকে কি বলা হয়? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। তাহলে দেখো, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটার নাম কি? ক্যালসিয়াম। এগুলো আর একটু বড় হলে জানবা, বা আমরা কয়েকটা অধ্যায় পড়া শেষ করলে এগুলো বুঝতে পারবা। ক্যালসিয়াম কার্বনেট, একটা ক্যালসিয়াম, এটা সি মানে হচ্ছে ক্যালসিয়াম, যেটা ক্যালসিয়াম বলো না, এটা হচ্ছে ক্যালসিয়াম। আর সি হচ্ছে কি? কার্বন। ও হচ্ছে অক্সিজেন। তাহলে একটা ক্যালসিয়াম, একটা কার্বন, তিনটা অক্সিজেন। তুমি যদি চক্ষে ভাঙো, তাহলে ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন এই তিনটা মৌল পাওয়া যাবে। যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়। তাহলে যৌগিক পদার্থের সংজ্ঞা কি দিবা? যে পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলে। আমি কিন্তু একটু পরেই জিজ্ঞেস করব, যাদের মনে আছে, মানে সম্ভব একটু ভালো মতো মুখস্থ করে ফেলো। যে পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলে। আর মৌলিক পদার্থ কি? যে পদার্থ বানলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবা না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে ওই পদার্থকে বানলে তুমি একের অধিক পদার্থ পাবা। যোগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত সবসময় একই থাকে। যেমন যেখান থেকে পানির নমুনা সংগ্রহ করা হোক না কেন, রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হলে সবসময় 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন পাওয়া যাবে। পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত 2:1। দেখো আমরা কি বলছি, যে পানিতে দুটা হাইড্রোজেন পাবা, একটা অক্সিজেন পাবা। এখন এই পানিটা তুমি আমাদের চট্টগ্রাম থেকেও নিতে পারো, আমাদের এখানে রংপুর থেকেও নিতে পারো। সব পানির সংকেতই এটা, দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন। পৃথিবীর যেখান থেকেই পানি নাও না কেন, এখানে দুটা হাইড্রোজেন পাবে, একটা অক্সিজেন পাবে। এটাই বলতেছে যে যেখান থেকেই পানির নমুনা সংগ্রহ করা হোক না কেন, রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে সবসময় 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন পাওয়া যাবে। অর্থাৎ পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ, পরমাণুর সংখ্যার অনুপাত 2:1। ঠিক আছে? যৌগের ধর্ম কিন্তু মৌলসমূহের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। যৌগ মানে কি? একাধিক মৌল একসাথে হয়ে যৌগ গঠন করে, আমরা পড়ব। যেমন সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস, দেখো H2O, এটা একটা কি? এটা হচ্ছে পানি। পানি কেমন? পানি হচ্ছে তরল হইতে পারে ম্যাক্সিমাম, হ্যাঁ, স্বাভাবিকভাবে পানি তরল সাধারণ তাপমাত্রায়। বাট এখানে পানি যা দ্বারা গঠিত, এই হাইড্রোজেনটা হচ্ছে একটা স্বাভাবিকভাবে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেনটা হচ্ছে একটা গ্যাস। ওই যে আমরা বলি না অক্সিজেন গ্যাস নেই, আমরা অক্সিজেন নেই, অক্সিজেনটা কি? অক্সিজেনটা হচ্ছে গ্যাস। তাহলে সাধারণভাবে হাইড্রোজেনটাও গ্যাস, অক্সিজেনটাও গ্যাস। বাট হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে যে যৌগটা ফর্ম করেছে, তার নাম হচ্ছে পানি। এই পানিটা হচ্ছে তরল। বুঝতে পারছো? স্বাভাবিকভাবে হাইড্রোজেনটা হচ্ছে গ্যাস, অক্সিজেনটাও হচ্ছে গ্যাস। বাট হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে যৌগটা ফর্ম করেছে, সেটার নাম হচ্ছে পানি বা তরল বা ওয়াটার। এটা হচ্ছে তরল। ঠিক আছে? তাহলে অবস্থা কিন্তু ভিন্ন। তাহলে সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন অক্সিজেন গ্যাস, কিন্তু এদের যৌগ থেকে উৎপন্ন পানি সাধারণ তাপমাত্রায় তরল। এতটুকু বুঝছো কিনা? কার কোনো সমস্যা আছে এতটুকুতে?